আমাদের দাবি পাঁচ দফা আর নয় প্রহসন দিতে হবে আবাসন। আন্দোলনের মুখে ঢাকা মেডিকেল কলেজের শিক্ষা কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা। কাল দুপুরের মধ্যে হল ত্যাগের নির্দেশ। যে কোনো মুহূর্তে এখানে প্রাণনাশের ভূমিকা আছে। কর্তৃপক্ষের সাথে অনেকবার কথা বলার চেষ্টা করেছি, জবাব বা সে ধরনের উদ্যোগ আমরা এখন পর্যন্ত দেখিনি। দিনভর নতুন বাজার মোড় অবরোধ করে রেখেছেন ইউআইইউর বহিষ্কৃত শিক্ষার্থীরা। কাল ঢাকা ব্লকেটের হুমকি, চরম জনভোগান্তি। এখান থেকে অলরেডি আপনার জ্যাম খিলক্ষেত পর্যন্ত চলে গেছে। এটা ছাড়া এয়ারপোর্ট যাবে, মানুষ ভোগান্তির শিকার হবে। ব্লকেট না করে সরকারের সাথে আলোচনা করে যদি সমাধান করা হয় তাহলে মনে হয় এটা সবচেয়ে বেটার হয়। সরকারের সহযোগিতা ছাড়া সুষ্ঠু নির্বাচন অসম্ভব বললেন সিইসি। সংস্কার ও দলগুলোর সাথে সমঝোতায় নির্দিষ্ট সময়ে হবে ভোট বললেন উপদেষ্টা। সবাইকে আমন্ত্রণ যমুনা নিউজে। আপনাদের সাথে থাকছি আমি ফারহানা ন্যান্সি। এতক্ষণ দেখে নিচ্ছিলেন শিরোনামগুলো। আন্দোলনের মুখে অনির্দিষ্টকালের জন্য ঢাকা মেডিকেল কলেজের শিক্ষা কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে। সব শিক্ষার্থীদের আগামীকাল দুপুর 12টার মধ্যে হল ত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে। সকালে ঢাকা মেডিকেল কলেজের শিক্ষার্থীরা নিরাপদ ক্যাম্পাস এবং আবাসনের দাবিতে ক্লাস বর্জন করেন। অভিযোগ, শ্রেণীকক্ষ থেকে আবাসিক হলরুম সব জায়গা ঝুঁকিপূর্ণ। বাজেট নাই এমন অজুহাত দিচ্ছেন শিক্ষকরা। বিস্তারিত রাব্বি সিদ্দিকীর রিপোর্টে। ঢাকা মেডিকেল কলেজের মিলন চত্বরের সামনে সকাল থেকে অবস্থান কর্মসূচিতে বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীরা। তাদের অভিযোগ, একাডেমিক ভবনের পলেস্তারা খসে পড়লেও কর্তৃপক্ষ গুরুত্ব দিচ্ছে না। যে কোনো মুহূর্তে ধসে পড়তে পারে ডাক্তার ফজলে রাব্বি হলের ৪র্থ তলা। একই অবস্থা ছাত্রী হলেরও। আমাদের যেখানে সেখানে সিলিং ভেঙে পড়ছে, সিলিং খসে পড়ছে, একটা মৃত্যু ফাঁদে আমরা থাকছি বলা যায়। আমরা তখনও জানিয়েছি, এখনো জানাচ্ছি, কিন্তু কোনো অগ্রগতি নেই। যেহেতু ভবনের অবস্থা বেশি খারাপ হয়ে যাচ্ছে, এখন থাকার যোগ্যতা রাখেনি সেই ভবন। তারা বলছেন, আবাসন সংকটের সমাধান না হওয়া পর্যন্ত শিক্ষার্থীরা আর ক্লাসে ফিরে যাবে না। পুরো হল যে পর্যন্ত না ভেঙে আসবে, না ভেঙে আমাদের বুকের পরে এসে পড়বে, যে পর্যন্ত না লাশ পড়বে, সে পর্যন্ত আর এই ইস্যু নিয়ে কেউ কথা বলার সুযোগ পাবে না। তাই 4 তলায় হয় মরণ না নতুন হল প্রবেশ। এই দুইটা জিনিস ছাড়া আমরা আর ক্লাসে ফিরবো না। রানিং ব্যাচের যত ব্যাচ আছে সব ব্যাচ হচ্ছে এই দাবির সাথে সম্পূর্ণরূপে একমত। আমরা চাই আমাদের নিরাপদ আবাসন। শিক্ষার্থীদের আন্দোলন নিয়ে ঢাকা মেডিকেল কলেজের অধ্যক্ষ আনুষ্ঠানিক বক্তব্য দিতে রাজি হননি, তবে জানিয়েছেন অনির্দিষ্টকালের জন্য ঢাকা মেডিকেল কলেজ বন্ধ ঘোষণা করা হয়েছে। নির্দেশ দেওয়া হয়েছে রোববার দুপুরের মধ্যে ছাত্রছাত্রীদের হল ত্যাগের। এদিকে ফজলে রাব্বি হলে গিয়ে দেখা যায় জরাজীর্ণ ভবনে ঝুঁকি নিয়ে থাকছেন শিক্ষার্থীরা। প্রথমে যখন রুম নিয়েছি এতটা খারাপ অবস্থা ছিল না, ধীরে ধীরে খারাপ অবস্থা। এরকম অবশ্যই আতঙ্কেরই তো বিষয়। আর আমি তো মাঝে ঘুমাই, আমি ওই রাত্রে আতঙ্কে ছিলাম যে পিলার এখান থেকে চলে আসে কিনা। তো ফাটলটা ধীরে ধীরে এইদিকে চলে আসতেছে, এই কোণার থেকে এই কোণার দিকে চলে আসতেছে। আমরা যেখানে থাকি আসলে এটা দেশসেরা মেডিকেলের হল না। আপনারা যতটুকু ফুটেজ দেখলেন সেই জায়গায় আপনারা বিবেচনা করেন যে আমরা এখানে কেমনভাবে থাকি। এই ভবনটি জরাজীর্ণ এবং ঝুঁকিপূর্ণ হওয়ায় অনেকটা আতঙ্ক নিয়ে এখানে থাকছেন মেডিকেল কলেজের শিক্ষার্থীরা। তাদের দাবি, বারবার তারা কর্তৃপক্ষকে হলটি সংস্কারের জন্য তাগাদা দিয়েছেন, তবে কর্তৃপক্ষের টনক না নড়ায় তারা সবশেষ নতুন আবাসিক ভবন নির্মাণের দাবিতে আন্দোলনে নেমেছেন। যতদিন না পর্যন্ত নতুন ভবন নির্মাণ না করা হবে তারা ক্লাস পরীক্ষা বর্জন কর্মসূচি চালিয়ে যাবেন। রাব্বি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা।
বহিষ্কার আদেশ বাতিল সহ 5 দফা দাবিতে অনির্দিষ্টকালের জন্য রাজধানীর নতুন বাজার সড়ক অবরোধ করে রেখেছে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি শিক্ষার্থীরা। দাবি পূরণ না হলে আগামীকাল থেকে ঢাকা ব্লকেটের হুঁশিয়ারি তাদের। সকাল 8:30 থেকে সড়কে অবস্থান নেয় শিক্ষার্থীরা। 11টা নাগাদ আন্দোলনকারীদের সরিয়ে দিতে লাঠিচার্জ করে পুলিশ। এ সময় মূল সড়ক থেকে সরে গেলেও কিছুক্ষণের মধ্যেই ফিরে আসেন বিক্ষুব্ধরা। বেশ কয়েকজন কাফনের কাপড় জড়িয়ে রাস্তায় শুয়ে পড়েন। বেলা 12টায় অনির্দিষ্টকালের জন্য নতুন বাজার ব্লকেট কর্মসূচির ঘোষণা দেওয়া হয়। দাবি বিশ্ববিদ্যালয়ের বহিষ্কৃত শিক্ষার্থীদের বহিষ্কারাদেশ নিঃশর্তভাবে প্রত্যাহার ও ক্ষতিপূরণ প্রদান। এছাড়া এই আদেশের সাথে জড়িত সকল ছাত্র, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীদের তদন্তের মাধ্যমে শাস্তির আওতায় আনারও দাবি তাদের। শিক্ষার্থীরা প্রাইভেট ইউনিভার্সিটির জন্য একটি সংস্কার কমিশন গঠন করা সহ বিশ্ববিদ্যালয়ের উপরে আরোপিত 15% ভ্যাট বাতিলের দাবি জানিয়েছেন। এদিকে রাস্তা অবরোধ করে রাখায় সৃষ্টি হয় দীর্ঘ যানজটের, ভোগান্তিতে পড়েন জনসাধারণ। নতুন বাজার ব্লকের আয়োজন করছি এবং সারা বাংলাদেশের প্রাইভেট ইউনিভার্সিটি সবাই রাস্তায় নেমে আসবে, সারা বাংলাদেশ যারা আছে, এবং এটা কর্মসূচি ঘোষণা করা হচ্ছে। প্রধান উপদেষ্টার দপ্তর এবং শিক্ষা মন্ত্রণালয় থেকে যতক্ষণ পর্যন্ত মানুষ এসে কথা বলে আমাদের সমস্যার সমাধান না করবে এই আন্দোলন চলমান থাকবে। এখান থেকে অলরেডি আপনার জ্যাম খিলক্ষেত পর্যন্ত চলে গেছে। এটা ছাড়া এয়ারপোর্ট যাবে, মানুষ ভোগান্তির শিকার হবে। এটা তো একজনের জন্য, মানে কোটি কয়েক মানুষের জন্য এতগুলো মানুষের হয়রানি হচ্ছে। ব্লকেট না করে সরকারের সাথে আলোচনা করে যদি সমাধান করা হয় তাহলে মনে হয় এটা সবচেয়ে বেটার হয়। ইসি যতই স্বাধীন হোক না কেন, সরকারের সহযোগিতা ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়, এ মন্তব্য করলেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। সকালে নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটে নির্বাচনী আইন ও বিধি সংক্রান্ত প্রশিক্ষণের উদ্বোধন করেন তিনি। অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি কথা বলেন। সিসি জানান, সরকারের সাথে যোগাযোগ রাখছে কমিশন। নির্বাচন করতে হলে সরকারের মুখ্য ভূমিকা প্রয়োজন। নির্বাচনের কাজ এগিয়ে নেয়ার জন্য কমিশনেরও কর্মপরিকল্পনা আছে। প্রয়োজনে সেই কর্মপরিকল্পনা পরিবর্তন আনা হবে বলে জানান তিনি। একটা ইলেকশন করতে গেলে যতই আপনি স্বাধীন বলেন না কেন ইসিকে, সরকার ছাড়া নির্বাচন করা সম্ভব, কারণ সরকারের সহযোগিতা নিয়েই তো আমাকে নির্বাচনটা করতে হবে। আমাকে আইনশৃঙ্খলা বাহিনীর সাহায্য নিতে হবে, সরকারি অফিসারদের সাহায্য নিতে হবে, প্রশাসনের সহযোগিতা নিতে হবে। সুতরাং সরকার এখানে মুখ্য একটা ভূমিকা রাখবে তো ইলেকশনের মধ্যে। এটা ছাড়া তো সম্ভব না। সংস্কার বাস্তবায়ন এবং রাজনৈতিক দলগুলোর সাথে সমঝোতার ভিত্তিতে নির্ধারিত সময়ে নির্বাচন হবে, এমনটা জানিয়েছেন মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার। দুপুরে ময়মনসিংহে বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটে বার্ষিক গবেষণা অগ্রগতি পর্যালোচনা ও পরিকল্পনা প্রণয়ন শীর্ষক কর্মশালার উদ্বোধন করেন তিনি। আরও বলেন, একটি সুষ্ঠু ও সুন্দর নির্বাচন উপহার দেওয়ার চেষ্টা করছে অন্তর্বর্তী সরকার। এতে পছন্দ মতো সরকার গঠনের দিকে যেতে পারবে জনগণ। ফরিদা আক্তার আরও জানান, স্বাদু পানির মাছের রপ্তানি বাড়াতে কাজ চলছে। কৃষি খাতের মতো মৎস্য খাতের বিদ্যুৎ বিলে ভর্তুকি দিয়ে চাষিদের দীর্ঘদিনের দাবি পূরণেরও চেষ্টা চলছে। অন্তর্বর্তীকালীন সরকার একটা চেষ্টা করছে যে একটা সুষ্ঠু সুন্দর একটা নির্বাচন দিয়ে তারপর একটা নির্বাচিত সরকার, যাকে জনগণ তাদের পছন্দ মতো সরকার গঠনের একটা প্রক্রিয়ার মধ্যে যেতে পারবে। অন্তর্বর্তী সরকারকে নির্বাচন অনুষ্ঠানের জন্য দায়িত্বে বসানো হয়েছিল। দ্রুত সংস্কার করে ভোট না দিলে জুলাই শহীদদের অবমূল্যায়ন করা হবে, এমনটাই মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AJM জাহিদ হোসেন। সকালে জাতীয় প্রেস ক্লাবে জিয়াউর রহমানের নেতৃত্ব এবং বর্তমান বাংলাদেশ শীর্ষক আলোচনা সভায় এ মন্তব্য করেন তিনি। দ্রুততম সময়ের মধ্যে জনগণের অধিকার ফিরিয়ে দিতে হবে দাবি করে তিনি বলেন, বিএনপির নেতাকর্মীরা অংশ নিয়েছে বলেই জুলাই বিপ্লবে পরিণতি পেয়েছে। কর্মীদের উদ্দেশ্যে বলেন, আগামী দিনে নেতৃত্ব দিতে চাইলে ইতিহাস থেকে শিক্ষা নিতে হবে। লন্ডন বৈঠকে দেশে বিশৃঙ্খলা কমেছে এবং শান্তি ফিরে এসেছে বলেও মনে করেন বিএনপির এই নেতা। দ্রুততম সময়ের মধ্যে জনগণের অধিকার জনগণকে ফেরত দেওয়ার মধ্যেই আগামীর বাংলাদেশ গড়ার শক্তি নিহিত আছে। জনগণ যাকে গ্রহণ করবে, যাকে দায়িত্ব দিবে, ইনশাল্লাহ আগামীর বাংলাদেশ তারাই নেতৃত্ব দিবে, তারাই গড়ে তুলবে।
ইরান ইসরায়েল চলমান সংঘাত সহসা থামছে না বলে মনে করছেন বিশেষজ্ঞরা। তারা বলছেন দুই দেশ সর্বাত্মক যুদ্ধে জড়ালে পরিণতি হবে ভয়াবহ। এর জন্য মধ্যপ্রাচ্য সহ পুরো বিশ্বকেই ভুগতে হবে। তাদের পূর্বাভাস, জ্বালানির তেল ও এলএনজি সরবরাহ বিঘ্নিত হলে তার প্রভাব বাংলাদেশের অর্থনীতিতেও গুরুতর হবে। পরিস্থিতি মোকাবেলায় এখনই সরকারকে প্রয়োজনীয় অর্থ বরাদ্দ এবং বিকল্প বাজার খোঁজার তাগিদ বিশ্লেষকদের। ইরান ইসরায়েল যুদ্ধ চলছেই। নবম দিনেও কমপক্ষে 10টি মিসাইল ছুড়েছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী। জবাবে তেহরান সহ ইরানের বিভিন্ন স্থানে হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। এই যুদ্ধে যুক্তরাষ্ট্র সরাসরি জড়াচ্ছে কিনা সেটি এখন মূল প্রশ্ন। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প 2 সপ্তাহের যে সময় নিয়েছেন তা মূলত প্রস্তুতি আর ওই অঞ্চলে মার্কিন ঘাঁটিগুলোর নিরাপত্তা নিশ্চিতের জন্য বলে ধারণা বিশ্লেষকদের। তাই শঙ্কা এখনই যুদ্ধ থামছে না, বরং মাত্রা বাড়তে পারে আরও। পর্যবেক্ষণ করা, ইসরায়েলকে প্রস্তুত করা এবং আমেরিকার যে সমস্ত বেসগুলো আছে মধ্যপ্রাচ্যের বিভিন্ন জায়গায়, সেখানে অস্ত্র এবং তাদের মিলিটারি ডিপ্লয়মেন্ট যেন একেবারে সর্বাত্মকভাবে করতে পারে, সেটার একটা প্রস্তুতি এই 2 weeks উইন্ডোতে নিয়েছে। যুদ্ধটা সর্বাত্মকের দিকে যাবে। দুটো জিনিস হতে পারে, একটা হচ্ছে ইরাক এবং লিবিয়ার মতো পরিণতি ইরানের হতে পারে, অথবা 1967 সালে যেমন আমেরিকা ভিয়েতনাম থেকে পরাজয় বরণ করে চলে গেছিল, ঠিক এখানে এরকম একটা পরাজয় অথবা তাদের এক ধরনের সেটব্যাক ঘটবে আমেরিকার। যদি কোনোভাবেই ইউএসএ এটা সরাসরি ইনভলভ হয়ে যায়, ইরান কিন্তু বায়োলজিক্যাল অস্ত্র আছে বলে ধারণা করা হচ্ছে, তারা বায়োলজিক্যাল অস্ত্র ব্যবহার করবে। দ্বিতীয়ত হলো হরমুজ প্রণালীকে বন্ধ করে দেবে। তৃতীয়ত হলো যতগুলি মার্কিন ঘাঁটি আছে, প্রায় 12টা মার্কিন ঘাঁটি আছে, এই সবগুলি ঘাঁটি কিন্তু আক্রমণ করবে। তো এখানে অনেক মাত্রা জড়িত আছে। এই জন্য আমি মনে করি এটা খুব সহজে হয়তোবা থামবে না। সর্বাত্মক যুদ্ধ শুরু হলে বাধ্য হয়েই হরমুজ প্রণালী বন্ধ করতে পারে ইরান। এখান দিয়েই বিশ্বের 20% বেশি জ্বালানি তেল পরিবহন করা হয়। কাতারের শত শত বিলিয়ন ডলার ব্যবসারও কেন্দ্র এটি। সেক্ষেত্রে বিশ্বজুড়ে ব্যাহত হবে তেল সরবরাহ। এমনটা হলে বাণিজ্য যুদ্ধের শঙ্কাও উড়িয়ে দিচ্ছেন না বিশ্লেষকরা। এমন পরিস্থিতি সামাল দিতে কতটা প্রস্তুত বাংলাদেশ? আমি এখন পর্যন্ত সরকারের এমন কোনো উদ্যোগ দেখিনি যে এই যুদ্ধের এফেক্টে আমাদের কি কি করা উচিত, কি কি কন্টিনজেন্সি প্ল্যান থাকা উচিত। তেলের দাম বাড়লে আমরা কিভাবে এটা হ্যান্ডেল করব, সোনার দাম বাড়বে, ইনফ্লেশন হবে। তা আমি মনে করি এখন থেকেই সরকারের আলোচনা শুরু করা উচিত। ইউ মাস্ট হ্যাভ এ কন্টিনজেন্সি প্ল্যান। যুদ্ধ যদি 2 সপ্তাহের মধ্যে থেমেও যায়, তারপরেও কিন্তু তেলের দাম কিছুটা বাড়বে, এবং যদি যুদ্ধ আরও যদি প্রলম্বিত হয় তাহলে তো একটা সিরিয়াস ইম্প্যাক্ট হবে। দাম যতই জ্বালানির বাড়ুক না কেন, আপনাকে ব্যবহার করতেই হবে। সেক্ষেত্রে আগে যদি এখন প্রত্যেক লিটারে যদি আপনার 5-7 টাকা বাড়তে, ওই টাকাটা আপনার সেপারেটলি অ্যারেঞ্জমেন্ট করে রাখতে আপাতত তাই। তো ভবিষ্যতের শিক্ষা নিয়ে আমাদের রিফাইনারি বা আমাদের মজুদ এরিয়াটা অনেক বাড়ানো উচিত। যুদ্ধ থামাতে জাতিসংঘকে উদ্যোগ নেওয়ার আহ্বান জানালেও শুক্রবার নিরাপত্তা পরিষদের পরিস্থিতি জানান দেয় খুব বেশি কিছু করার নেই বহুজাতিক এই সংস্থারও। রাশিয়া, চীন, পাকিস্তান ইরানের পক্ষে থাকলেও যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা দেশগুলোর একটা বড় অংশ ইসরায়েলের পক্ষে অনড় এখনো। মাহফুজ মিশু, যমুনা নিউজ, ঢাকা। সক্ষমতা না বাড়িয়ে চট্টগ্রাম বন্দর বিদেশি কোম্পানিকে ইজারা দেয়া অযৌক্তিক। শনিবার ইকোনমিক রিপোর্টার্স ফোরাম মিলনায়তনে আয়োজিত এক মুক্ত আলোচনা সভায় এই মন্তব্য করেন অধ্যাপক আনু মোহাম্মদ। চট্টগ্রাম বন্দর বিদেশি কোম্পানিকে ইজারা দেয়া কেন ঝুঁকিপূর্ণ, এই শীর্ষক সেমিনারের আয়োজন করে গণতান্ত্রিক অধিকার কমিটি। এ সময় বিদেশি কোম্পানিকে বন্দর ইজারা দিলে তা কতটা ঝুঁকিপূর্ণ ও অপ্রয়োজনীয় সে বিষয়গুলো তুলে ধরেন বক্তারা। সমাপনী বক্তব্যে অধ্যাপক আনু মোহাম্মদ বলেন, জাতীয় স্বার্থের অজুহাতে করা সরকারের সকল চুক্তি জনগণের সামনে স্পষ্টভাবে তুলে ধরা উচিত। বিদেশি কোম্পানি নির্ভর না হয়ে দেশের সক্ষমতা বৃদ্ধির দিকে মনোযোগ দিতে হবে। সারাক্ষণ অন্যের উপরে নির্ভরশীল থাকা কিংবা মেরুদণ্ডকে শক্ত করতে অনিচ্ছা প্রকাশ করা কিংবা সারাক্ষণ একটা হীনমন্যতায় ভোগা, এই পর্ব থেকে আমাদের বের হওয়া দরকার সামাজিকভাবে এবং রাজনৈতিকভাবে। সরকার যে সরকারই হোক না কেন, তারা যদি জাতীয় সক্ষমতাকে বিপরীতে এই ধরনের নির্ভরশীলতা প্রকল্প নেয়, তার বিরোধিতা করা আমাদের কর্তব্য।
মহিলা ও শিশু বিষয়ক উপদেষ্টা শারমিন এস মুর্শিদ বলেছেন, শিশু শ্রম বন্ধ করতে প্রয়োজন রাষ্ট্র ও সমাজের যৌথ প্রয়াস। এক্ষেত্রে সমাজ কাঠামো পরিবর্তনের উপর জোর দেন তিনি। সকালে রাজধানীর এফডিসিতে শিশু শ্রম প্রতিরোধে করণীয় বিষয়ক ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতায় একথা বলেন তিনি। ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, আওয়ামী লীগ সরকারের দুর্নীতির কারণে শিশু শ্রম নিরসনের কোনো সুফল বাংলাদেশ পায়নি। এফডিসিতে বিশ্ব শিশু শ্রম প্রতিরোধ দিবস উদযাপনের অংশ হিসেবে ডিবেট ফর ডেমোক্রেসির আয়োজনে শিশু শ্রম প্রতিরোধে করণীয় বিষয়ক ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতা। শিশু শ্রমের প্রধান দায় রাষ্ট্রের নয়, সমাজের। এ প্রস্তাবের পক্ষে বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ ও বিপক্ষে ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। অনুষ্ঠানে প্রধান অতিথি মহিলা ও শিশু বিষয়ক উপদেষ্টা শারমিন এস মুর্শিদ। গত 10 বছরে 629 জন গৃহকর্মী এবং শিশু নির্যাতন এবং হত্যার শিকার হয়েছে। উপদেষ্টা তার বক্তব্যে বলেন, শিশু শ্রম বন্ধে রাষ্ট্র ও সমাজ দুই পক্ষেরই দায় আছে, তবে সামাজিক কাঠামোতে পরিবর্তন এলে শিশু শ্রম বন্ধ করা সম্ভব। আইসল্যান্ড পৃথিবীতে সবচেয়ে বেশি নারী কেন্দ্রিক রাষ্ট্র ব্যবস্থা কায়েম করেছে। এরা কিন্তু নারী কেন্দ্রিক সমাজ ব্যবস্থা। তাহলে আমার সমাজ ব্যবস্থাটা আমাকে নির্ধারণ করে দিচ্ছে আমি আমার শিশুকে কিভাবে দেখব। আমি যদি একটি নগ্ন কঠিন পুঁজিবাদী সমাজ হই, তাহলে শিশুটি একটি পণ্য। ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, শিশু শ্রম নিরসনের ক্ষেত্রে বিভিন্ন প্রকল্পে সীমাহীন দুর্নীতির ছাপ রেখে গেছে আওয়ামী লীগ সরকার। ক্ষমতার পট পরিবর্তন যেন দুর্নীতির পালাবদলের ক্ষেত্র না হয়, সে আহ্বান জানান তিনি। বিগত সরকারের আমলে পতিত সরকার তাদের লুটপাটের এমন কোনো জায়গা বাদ নেই তাদের যে পদচিহ্ন তারা রেখে যায়নি, সে কালো দাগ তারা রেখে যায়নি। আমরা শিশু শ্রম নিরসনের ক্ষেত্রে দেখেছি 352 কোটি টাকার যে প্রকল্প, সেই প্রকল্পের ক্ষেত্রেও কিন্তু নানা অনিয়ম, নানা দুর্নীতি, নানা অপচয়ের কথা কিন্তু আমরা বিগত সরকারের আমলে আমরা দেখেছি। ক্ষমতার পালাবদলের মধ্যে দিয়ে যাতে দুর্নীতির কোনো পালাবদল না হয়। ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতায় জয় হয় ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। তানভীর মৌসুম, যমুনা নিউজ, ঢাকা। সুইস ব্যাংকে 1 বছরে অনেক টাকা জমা করেছে ফ্যাসিস্টরা। তারা দেশটাকে ধ্বংস করে দিয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, ফেব্রুয়ারির নির্বাচনের মাধ্যমে দেশবাসীর আশা পূরণ হবে। ফ্যাসিস্ট আওয়ামী লীগ তারা বাংলাদেশের প্রতিটি প্রতিষ্ঠানকে ধ্বংস করে দিয়েছে। তারা নির্বাচন ব্যবস্থা, রাষ্ট্রীয় কাঠামো, বিচার ব্যবস্থা, আমলাতন্ত্র এবং শিক্ষা ব্যবস্থা, স্বাস্থ্য ব্যবস্থা সব কিছুকে তারা ধ্বংস করে দিয়ে গেছে। আমাদের সম্পদ লুটে নিয়ে গেছে সেই মাফিয়ারা, ফ্যাসিবাদীরা। হাজার হাজার কোটি টাকা লুটপাট হয়েছে। ফেনীতে উজানের ঢলে মুহুরী নদীর বাঁধ ভেঙে প্লাবিত এলাকাগুলো থেকে পানি নেমে গেছে, বেরিয়ে এসেছে ক্ষয়ক্ষতির চিত্র। বাড়িঘরে ফিরছেন ফুলগাজীর দুর্গত এলাকার মানুষ। ক্ষতি হয়েছে অনেকের বসত ভিটার, সেগুলো মেরামত করে বসবাসের উপযোগী করা হচ্ছে। এছাড়া উত্তর বড়ইয়ায় ভেঙে যাওয়া বাঁধ মেরামতের কাজ চলছে, ফেলা হচ্ছে বালু ভর্তি বস্তা। বৃহস্পতিবার উজানের ঢলে বাঁধ ভেঙে পানি ঢোকে লোকালয়ে, এতে বেশ কিছু এলাকা নিম্নাঞ্চল প্লাবিত হয়। ফুল আর শ্রদ্ধায় শেষ বিদায় জানানো হলো দেশ বরেণ্য আলোকচিত্রী শিল্পী চঞ্চল মাহমুদকে। বেলা 12:30টায় তার মরদেহ রাখা হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণে। সেখানে প্রয়াত চঞ্চল মাহমুদকে শেষ শ্রদ্ধা জানাতে ছুটে আসেন দীর্ঘদিনের সহযোদ্ধা, পরিবার আর সংস্কৃতিজনেরা। তারা বলেন, চঞ্চল মাহমুদ ছিলেন দেশের মডেল ও ফ্যাশন ফটোগ্রাফির পথিকৃৎ। ফটোগ্রাফিকে ঘিরে নানা আন্দোলনের সংগ্রামে জড়িত হওয়ার পাশাপাশি প্রশিক্ষণ দিয়েছেন হাজারো শিক্ষার্থীকে। তার শেষ ইচ্ছে অনুযায়ী ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে বাদ জোহর হয় নামাজে জানাজা। গুণী এই শিল্পীকে বনানী কবরস্থানে সমাহিত করা হয়।